কৃষি সম্পদ ক্লাসে সবাইকে আবার স্বাগতম। অলরেডি পড়ছেন আপনারা, জাস্ট একবার রিক্যাপ টাইপস। এখন তো আমরা আমাদের এই কৃষি সম্পদ থেকে কিন্তু মোটামুটি বিসিএস এর মধ্যে 2 থেকে 3 মার্কস এখান থেকে আসতে দেখা যায়। হ্যাঁ, প্রত্যেকটা বিসিএস এই আসে, মানে একদম বাধা টপিক, এখান থেকে মিস হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এবং এখানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফসলের জাত, এবং আমার হচ্ছে বিভিন্ন ফসল উৎপাদনের শীর্ষ জেলা, বিভিন্ন ফসল উৎপাদনে শীর্ষ জেলা, এখান থেকে হচ্ছে প্রশ্নগুলো বেশি আসে। তাহলে আমরা বিগত বিসিএস এর প্রশ্নগুলো যদি দেখি, যেমন 48 ছিল 2টা, যে বাংলামতি কি এর এক প্রকার ধান, আর একটা দেশে কত পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন, এটা ইজি প্রশ্ন, 25%। তেমনি সিরাজুল ইসলাম একটা, 45-এর 2টা, 35-এর 3টা, তারপর 44 আসছিল একটা। তো এখানে এটা একটু খেয়াল রাখেন যে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য, আমরা যেটাকে বলি জিআই পণ্য, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, এ পণ্য কয়টা? এখন পর্যন্ত হচ্ছে 60টা। হ্যাঁ, এবং সর্বশেষ হচ্ছে ফরিদপুরের পাট, এটা হচ্ছে সর্বশেষ জিআই পণ্য। জিআই জিনিসটা কি? এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই সিস্টেমটা প্রচলিত আছে। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে কোনো একটা বিখ্যাত জিনিসের অরিজিন কোথায়, হ্যাঁ, এইটা নির্ধারণ করে হচ্ছে জিআই। ধরেন এটা যে আমি মজার জন্য উদাহরণ দিই, ধরেন হচ্ছে মেজবান, চট্টগ্রামের মেজবান বিখ্যাত। হ্যাঁ, তাহলে মেজবানের উৎপত্তি ধরেন চট্টগ্রামে, তাহলে এটা যদি জিআই নিবন্ধনের জন্য আবেদন করা হয়, তাহলে এটা চট্টগ্রামের জন্য হচ্ছে এন্টাইটেল করে দেওয়া হবে। হ্যাঁ, তেমনি যেখানকার জিনিস বিখ্যাত ওখানকার যে স্বীকৃতি দেওয়াটা, এটাকে বলা হয় জিআই। তো বাংলাদেশে এরকম ভৌগোলিক নির্দেশক পণ্য আছে টোটাল এখন পর্যন্ত 60টা, এটা প্রতিনিয়ত আপডেটেড হয়। এবং সর্বশেষ জিআই পণ্য হচ্ছে ফরিদপুরের পাট, এবং সবার প্রথম জিআই পণ্য ছিল হচ্ছে জামদানি। তাহলে এখান থেকে কিন্তু একদম র্যান্ডমলি প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন মোট আবাদযোগ্য জমির পরিমাণ এটা একরে দেওয়া আছে, বিএডিসি, প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটা, কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটা, এভাবে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় এখানে আসতে দেখা যায়। তাহলে বাংলাদেশের কৃষি সম্পদ এটা হচ্ছে অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। হ্যাঁ, না আমাদের হচ্ছে সবগুলো মনে রাখার প্রয়োজন নাই শারমিন, এটা মুখস্থের কোনো দরকার নাই, জাস্ট পরীক্ষার আগে সর্বশেষ কোনটা ওটা একটু জাস্ট খেয়াল রাখা। এই তাহলে কৃষিতে নিয়োজিত জনশক্তি হচ্ছে আমাদের 45%, আমাদের টোটাল যে জনসংখ্যা 100%, তার মধ্যে 45% হচ্ছে কৃষি কাজ করে। তবে জিডিপিতে কৃষি খাতের অবদান কিন্তু কম, বর্তমানে ক্রমহ্রাসমান, কমছে। 11.02% হচ্ছে আমাদের জিডিপিতে কৃষি খাতের অবদান, এবং কৃষিখাত শ্রমশক্তির প্রায় অর্ধেকই যোগান দিচ্ছে আমাদের। এখন আমরা আসি বাংলাদেশের বিভিন্ন ফসলের জাতে। তাহলে শুরুতেই যেমন ক্লাস যেহেতু আপনারা করছেন, আপনারা জানেন অলরেডি এগুলো, আমাদের এখানে হচ্ছে একজন সুন্দরী মহিলা দেখা যাচ্ছে, গোলগাল আলুর মতো। তাহলে ওনার চেহারার মধ্যে একটা রাজকীয় ভাব, একটা কার্ডিনাল ব্যাপার আছে, যে রাজার বংশধর, চেহারা কিন্তু ডায়মন্ডের মতো চমকাচ্ছে। তাহলে ডায়মন্ড কার্ডিনাল চমক। আবার দেখতে ভদ্রমহিলা সুন্দরী, তাহলে সেখান থেকে সিন্দুরি। এই যে পরনারী নিয়ে হচ্ছে আমরা আলাপ আলোচনা করছি, এটা আবার একটু কুফরির মধ্যে পড়ে যায়, তাহলে এটা হচ্ছে কুফরি। তাহলে আমার আলুর উন্নত জাতের মধ্যে কি কি আছে? ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সিন্দুরি, চমক। তাহলে সুন্দরী মহিলা সিন্দুরি, একটা চেহারার মধ্যে কার্ডিনাল ভাব আছে, ডায়মন্ডের মতো চমকাচ্ছে, আবার কুফরি। তাহলে ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সিন্দুরি, চমক, এগুলো হচ্ছে আলুর উন্নত জাত। এবার আসি হচ্ছে আমরা কলার উন্নত জাত। এখানে অনেকগুলো আমরা বাসি দেখতে পাই, কানাইবাসী, মোহনবাসী, অগ্নিশ্বর, এটা বিসিএস এসছে, বীরজবা। এছাড়া
আমরা হচ্ছে ডায়মন্ড আর হচ্ছে হীরা আলাদা করে দেওয়া কোথায়? এতে আমাদের বইয়ে অমৃত সাগর, মেহের সাগর, আমরা সাগর কলা জানি না, তাহলে এখান থেকে এই দুইটা আলাদা করে মনে রাখার দরকার নেই। তারপর হচ্ছে চম্পা, চম্পা কলা আমরা খাই। এছাড়া বর্ষায় সিঙ্গাপুরি কলা, করবি, এগুলো হচ্ছে কলার উন্নত জাত। তাহলে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, হ্যাঁ দুইটা আলাদা জাত। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজাবা, অমৃত সাগর, মেহের সাগর, সিঙ্গাপুরি, বর্ষাই, চম্পা, করবি। পাটের মধ্যে আছে আমাদের সিভিএল, সিভি, তোষা, আর একটা হচ্ছে মেস্তা। এগুলো কমনলি মনে থাকে নাম, এগুলো চ্যালেঞ্জ না। ভুট্টার মধ্যে আমাদের আছে বর্ণালী, শুভ্রা, উত্তরণ মোহর, আর হচ্ছে সুপার সুইট কর্ন। হ্যাঁ, জিআই পণ্য 51টি দেওয়া, কারণ এটা একদম প্রতিনিয়ত আপডেটেড হয়। ধরেন মাসের মধ্যে 3টা বেড়ে গেল, ব্যাপারটা এরকম। তো এই যে 60টার কথা বললাম, দেখবেন যে 2 দিন পর এটা হয়তো 65 হয়ে গেছে, কারণ ইন দ্য মিন টাইম, কারণ জিআই পণ্যের হচ্ছে লিস্ট থাকে, অনেকগুলো অ্যাপ্লিকেশন, ওখান থেকে একটার পর একটা যাচ করে করে নিবন্ধন করতে থাকে। হ্যাঁ, এটাই। তাহলে আমাদের 2 কাপল, বর্ণালী আর উত্তরণ, শুভ্র আর মোহর, তাহলে এই 2 কাপল একসাথে মুভি দেখতে গেছে, আর মুভি দেখতে দেখতে তারা কি খাচ্ছে? সুপার সুইট কর্ন খাচ্ছে। তাহলে বর্ণালী, উত্তরণ, শুভ্রা, মোহর, 2 কাপল, এরা ফ্রেন্ডও, বর্ণালী, শুভ্রা, উত্তরণ, মোহর, এরা কি খাচ্ছে? মুভি দেখতে দেখতে সুপার সুইট কর্ন খাচ্ছে। আর এই যে উত্তরণটা, এটা হচ্ছে একটা ব্র্যাক উদ্ভাবিত ভুট্টা, উত্তরণ। তাহলে বর্ণালী, শুভ্রা, উত্তরণ, মোহর, সুপার সুইট কর্ন। আমরা বাংলা সিনেমায় ইলিয়াস কাঞ্চনকে দেখতে পাই। এছাড়া আমরা ইতিহাসের আগে সম্রাট আকবরের কথা পড়ে আসছি, ভাষা আন্দোলনে বরকতের কথা পড়ে আসছি। যদি কাঞ্চন, আকবর, বরকত, হ্যাঁ, এরা যেখানে মিলে তারা হচ্ছে গম, গমে মিলে তারা। এছাড়া আমাদের দোয়েল পাখির নাম, সোনালিকা, শতাব্দী, এই যে কাঞ্চন, আকবর, বরকত, আনন্দ, অঘ্রাণী, বলাকা, এগুলো সবগুলো কি? এগুলো সব হচ্ছে আমাদের গমের উন্নত জাত। তাহলে বলাকা, দোয়েল, সোনালিকা, শতাব্দী, কাঞ্চন, আনন্দ, আকবর, অঘ্রাণী, বরকত, এগুলা। ধানের উন্নত জাতের মধ্যে আছে পরিধান, ময়না, ইরাটম, বৃষাইল, চান্দিনা, বাংলামতি, সোনার বাংলা 1, এছাড়া নারিকা, বিনা, ব্রি, হ্যাঁ, অনেক ধরনের জাত আছে ধানের মধ্যে। এগুলো বারবার একটু রিডিং পড়তে পড়তে এগুলো মনে থাকে, এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। তাহলে এই যে হরিধান শুরুতেই দিলাম, এটা হচ্ছে হরিধানের জনক হরিপদ কাপালি, উনি এটা উদ্ভাবন করেছেন। তুলার উন্নত জাতের মধ্যে আছে রূপালী আর ডেলফোস, এগুলো হচ্ছে তুলার উন্নত জাত, রূপালী আর ডেলফোস, এগুলো কি তুলার উন্নত জাত। হ্যাঁ, লালগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, রূপালী, ডেলফোস। টমেটো, হ্যাঁ, হীরা আলোর জাতের মধ্যেও আছে। টমেটোর মধ্যে হচ্ছে কি অপূর্ব বাহার, মানিক রতন, হ্যাঁ, তাহলে এই যে লালচে লালচে টমেটো, তাহলে হচ্ছে অপূর্ব বাহার, মনে হচ্ছে কি এগুলো মানিক রতনের মতো। বাংলাদেশে উৎপাদিত প্রথম হাইব্রিড টমেটোর নাম হচ্ছে মিন্টো। অনেকের বাবা, ভাই, দুলা ভাই, অনেকের নাম হচ্ছে মিন্টো থাকে, মিন্টু, মিন্টু বলি আমরা, মিন্টু বা মিন্টো। তাহলে এই মিন্টো দিয়ে মনে রাখতে পারেন, এটা হচ্ছে বাংলাদেশে উৎপাদিত প্রথম হাইব্রিড টমেটোর নাম মিন্টো। তাহলে অপূর্ব বাহার, মানিক রতন, মিন্টো, আর হচ্ছে ঝুমকা, সিঁদুর, শ্রাবণী, এগুলো হচ্ছে কি আমার টমেটোর উন্নত জাত। তাহলে অপূর্ব বাহার, মানিক রতন। মরিচের উন্নত জাত যমুনা, বাংলা লঙ্কা, মেজর, চন্দ্রমুখী, সনিক, চাতক। আমাদের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? তাহলে এই যে শুভর হচ্ছে কাকার নাম মিন্টু। বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? কেউ কি পারবেন? যমুনা। তাহলে এখন যমুনায় কে থাকে? যমুনাতে এখন কে থাকেন? প্রধান উপদেষ্টা থাকেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকেন। তাহলে যমুনা হচ্ছে আবার প্রধান উপদেষ্টার বাসভবন।
তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস থাকেন যমুনাতে। এখন উনার জীবন কিন্তু, উনি কিন্তু খুব প্রেসারে আছেন। হ্যাঁ, লঙ্কার যেরকম ঝাঁজ, ওই ঝাঁজটা উনি ফিল করছেন, চারদিক থেকে চতুর্মুখী প্রেসার। আর্মি ওনাকে প্রেসার দিচ্ছে, আর্মির মেজররা। হ্যাঁ, তো উনি যমুনাই থেকে বাংলা লঙ্কার মতো মেজরের প্রেসার পাচ্ছেন। আপনারা কেউ দেবদাস পড়ছেন অথবা ভুলভুলিয়া, ভুলভুলাইয়া যে সিনেমা আছে, এটা দেখছেন? চন্দ্রমুখী, ইয়েস, দেবদাসের নায়িকা চন্দ্রমুখী। তাহলে দেবদাস চন্দ্রমুখীর জন্য চাতকের ন্যায় অপেক্ষা করে, আর হচ্ছে রইল বাকি সনিক। তাহলে যমুনা, বাংলা লঙ্কা মেজর, চন্দ্রমুখী, সনিক, চাতক। তাহলে এগুলো ধরেন, এগুলো বলার সময় এত কাহিনী বলা কি জন্য, যাতে হচ্ছে মনে থাকে। হ্যাঁ, হ্যাঁ, সনিক একটা টিভি চ্যানেল আছে, সনি বা সনিক। তাহলে মরিচের হচ্ছে এগুলো উন্নত জাত, এবং তাকে দেখতে কিন্তু একটু উদ্ভুতরাই লাগে, মাথার মধ্যে অনেকগুলো মরিচ দিয়ে রাখছে। আমি যে তোমার, শুধু যে তোমার, চন্দ্রমুখী, যে গান করে বুলবুলিয়াতে, এটা। এবার হচ্ছে আমের উন্নত জাত। হ্যাঁ, যে আমাদের মহানন্দা, এটা হচ্ছে কি, এগুলো মনে থাকে তাই না? যে মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, এগুলো আমরা খাই। গোপাল ভোগ, গৌরমতি, ইলামতি, তাহলে মতি আছে কিছু। নাবি, নাবি হচ্ছে একটা আমের একটা উন্নত জাত, নতুন জাত বলা যায় নাবি। তাহলে মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, ব্রুনাই কিং, গোপাল ভোগ, গৌরমতি, নাবি, ইলামতি, এগুলো হচ্ছে আমার আমের উন্নত জাত। হাজি দানেশের কোন স্টুডেন্ট আছে আমাদের এখানে? হাজি দানেশের, হাজি দানেশের কেউ আছো? আপাতত নাই। হাজি এবং দানেশ আছে, মাসুম পারভেজ আছে, মাসুম আছে। তাহলে তার এটা মনে থাকবে, মিষ্টি করে উন্নত জাত হচ্ছে হাজি এবং দানেশ। আমাদের হাজি দানেশ সাহেবের নাম অনুযায়ী দুইটি উন্নত জাতের নাম রাখা হয়েছে, হাজির এবং দানেশ। তামাকের উন্নত জাত দুইটা, একটা হচ্ছে সুমাত্রা, একটা হচ্ছে ম্যানিলা। সুমাত্রা আর ম্যানিলা। এখন প্রশ্ন হচ্ছে, সুমাত্রা এই দেশটা, সরি, এই জায়গাটা কোন দেশে? সুমাত্রা কোন দেশে? এটা ইন্দোনেশিয়াতে, ভেরি গুড। আর ম্যানিলা? ম্যানিলা কোথায়? সে ফিলিপাইনে। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। তাহলে তামাকের উন্নত জাত কি? সুমাত্রা এবং ম্যানিলা। এবার আমরা দেখি হচ্ছে বেগুনের উন্নত জাত। তাহলে এখানের মধ্যে অনেকগুলো তারা আছে, শুকতারা, নয়নতারা, তারাপুরী, কাজল, আর হচ্ছে উত্তরা। উত্তরা তারা, অনেক তারা। তাহলে আমাদের তারা নয়নে কাজল মাখে। হ্যাঁ, তারা নয়নে কাজল মাখে। তাহলে উত্তরা, শুকতারা, তারাপুরী, নয়নতারা, কাজল। তাহলে উত্তরা, শুকতারা, নয়নতারা, তারাপুরী, কাজল, এগুলো সবগুলো কি আমার বেগুন। কাজলা দেওয়া, এটা কাজল। এটা হচ্ছে কিছু জায়গায় কাজলা আছে, কিছু জায়গায় কাজল আছে, এই কারণে একটু বিভ্রাট। কাজলটা মনে রাখেন। তরমুজের উন্নত জাত। এখানে তরমুজের মধ্যে হচ্ছে পদ্মা। পরীক্ষার মধ্যে আসবে যে পদ্মা নদী ছাড়া কিসের নাম, তাহলে এটা একটা তরমুজের নাম। এছাড়া মধুবালা আছে, এটা হলুদ কালারের তরমুজ। সুইট বেবি, পতেঙ্গা, জায়ান্ট। তাহলে পদ্মা একটা নদী। আবার চট্টগ্রামের পতেঙ্গায় আছে একটা সি বিচ, পতেঙ্গা, জায়ান্ট। সুইট বেবি আর হচ্ছে মধুবালা। হ্যাঁ, লেকচার বুকে অনেক নাম দেওয়া, স্লাইডের গুলো ভালো করে দেখবো, লেকচার বুকে রিডিং পড়বো। মাহিয়ার সয়েল সায়েন্স রেস্টুরেন্ট, চমৎকার। তাহলে হ্যাঁ, এগুলো ইজি লাগবে। মাহিয়া কোন ইউনিভার্সিটি? তাহলে পদ্মা, মধুবালা, সুইট বেবি, পতেঙ্গা, জায়ান্ট, এগুলো হচ্ছে তরমুজের উন্নত জাত। চীনা বাদামের জন্য কোনো প্যারা নাই। চীনা বাদাম হচ্ছে বাসন্তী। চীনা বাদামের উন্নত জাত হচ্ছে বাসন্তী।
বাঁধাকপির উন্নত জাত গোল্ডেন ক্রস কেওয়াই ক্রস, এদের মনে থাকবে। এত বড় যে একটা বাঁধাকপি, এটা ড্রামের মধ্যে আটকাবে কিনা কে জানে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ড্রাম হেড, আর হচ্ছে এটা অগ্রদূত। আমরা অগ্রদূত অনেকজন বই পড়ি না অগ্রদূতের, অগ্রদূত, তাহলে ড্রাম হেড অগ্রদূত, এটা হচ্ছে বাঁধাকপির উন্নত জাত। আমরা ফুলকপি পড়ার আগে আমাদের ক্লাসে কেউ না কেউ ফুলকপি আছে, রূপা নামের কি কেউ আছে কিনা? রূপা, তাহলে রূপার নামে কিন্তু ফুলকপির একটা জাত আছে। তাহলে কার্তিকা, রূপা, অগ্রহায়ণী। তাহলে কার্তিক অগ্রহায়ণ মাসের নাম, দুইটা মাস, বাংলা মাস। কার্তিক অগ্রহায়ণ, কার্তিকা অগ্রহায়ণী, আর হচ্ছে এদিকে রূপা। এগুলো হচ্ছে আমার ফুলকপির উন্নত জাত। পেঁপের উন্নত জাত, তাহলে এই পেঁপে দেখতে খুবই কিউট, তার হচ্ছে তাকে সবাই রেড লেডি বলে ডাকে। আবার রেড লেডির বয়ফ্রেন্ড তাকে আদর করে ডাকে হানি ডিউ। এবং তারা মাঝে মধ্যে সিমলা এবং ওয়াশিংটনে ঘুরতে যায়। তাহলে রেড লেডি, হানি ডিউ, সিমলা, ওয়াশিংটন। তাহলে রেড লেডি, সিমলা, ওয়াশিংটন, হানি ডিউ, এগুলো হচ্ছে আমার পেঁপের উন্নত জাত। সরিষার উন্নত জাত, তাহলে ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে হচ্ছে একটা মেয়েকে দেখা যাচ্ছে, সে হচ্ছে কি কল্যাণিয়া, আমাদের কল্যাণিয়া। আমরা এই কল্যাণিয়াকে কি করছি? আমরা আশীর্বাদ করছি, দোয়া করছি, হে কল্যাণিয়া তুমি সফল এবং অগ্রণী হও, তুমি তোমার জীবনে দৌলত দিয়ে ভরে যাক তোমার জীবন। তাহলে কল্যাণিয়া, সফল, অগ্রণী, দৌলত, এগুলো হচ্ছে আমার সরিষার উন্নত জাত। কল্যাণিয়া, সফল, অগ্রণী, দৌলত। পেয়ারা, কাজী পেয়ারা, এটা তো ফেমাস, চট্টগ্রামে খুবই ফেমাস কাজী পেয়ারা। এছাড়া বাকি যে দুইটা নাম, দুইটা হচ্ছে দুইটা জায়গার নামে, একটা হচ্ছে স্বরূপকাঠি আর একটা হচ্ছে কাঞ্চননগর। স্বরূপকাঠি কোথায়? স্বরূপকাঠি কোথায় একটু ক্লু দিলাম, এখানে একটা ভাসমান পেয়ারার বাজার আছে। স্বরূপকাঠি হচ্ছে বরিশালে, বরিশাল হচ্ছে বরিশালে, হচ্ছে বরিশালে। আর কাঞ্চননগর কোথায়? কাঞ্চননগর, হ্যাঁ বরিশাল বা পিরোজপুর টু বি অ্যাকুরেট। কাঞ্চননগর এটা কোথায়? এনি আইডিয়া? এটা হচ্ছে চট্টগ্রামে, চট্টগ্রামের চন্দনাইশে। ইন্ডিয়াতে না, চট্টগ্রামের চন্দনাইশে। তাহলে কাঞ্চননগর হচ্ছে ওখানকার পেয়ারা। তাহলে স্বরূপকাঠি এবং কাঞ্চননগর, এগুলো হচ্ছে পেয়ারার উন্নত জাত। হ্যাঁ, স্বরূপকাঠি আর কাঞ্চননগরে বিয়ের জন্য কাজী পাওয়া যায়। হ্যাঁ, গুড। স্বপ্নাদ্রিতা, স্বপ্নাদ্রিতার নামে কি স্বপ্নাদ্রিতা নাকি আদ্রিতার আগে স্বপ্ন যোগ করছে? সূর্যমুখীর উন্নত জাত, তাহলে সে হচ্ছে সূর্যমুখী। তাহলে সূর্য কি করে? কিরণ দেয়। তাহলে কিরণ দেয় সূর্য, সেখান থেকে হচ্ছে কিরণী। এখন পরীক্ষার মধ্যে আসতে পারে যে আমার যমুনা একটা নদীর নাম ছাড়াও কিসের নাম? পদ্মা নদীর নাম ছাড়া কিসের নাম? দোয়েল পাখির নাম ছাড়া কিসের নাম? তাহলে এভাবে কিন্তু প্রশ্নগুলো অনেক সময় আসে। তাহলে পদ্মা, পদ্মা কিন্তু নদী ছাড়াও তরমুজ, যেমন যমুনা, মরিচ, চান্দিনা, ময়না, এগুলো হচ্ছে ধান। মহানন্দা, এটা হচ্ছে আমের নাম। বুলবুলি, বুলবুলি হচ্ছে করলা। বুলবুলি পাখির নাম দিয়ে রাখছে করলার নামে, করলার নাম দিয়ে রাখছে বুলবুলি পাখির নামে, উল্টা। বলাকা, দোয়েল, এগুলো হচ্ছে গম। তাহলে আশা করি হচ্ছে এগুলো মনে থাকবে। এখন প্রশ্ন, বর্ণালী এটা কোন ফসল? বর্ণালী, বর্ণালী, শুভ্রা, মোহর, সুপার সুইট কর্ন,
একসাথে সিনেমা দেখতেছে, তাহলে এটা হচ্ছে ভুট্টা। ইরাটম কি? ইরাটম, ইরাটম হচ্ছে ধান। মোহর কি? তাহলে মোহর মাত্রই বললাম, এটা হচ্ছে ভুট্টা। বরকত কি? বরকত, বরকত, বরকত হচ্ছে আমাদের গম। তাহলে আকবর, বরকত, কাঞ্চন, বলাকা, দোয়েল, শতাব্দী সবগুলো কি আমার গম। মিন্টো কি? মিন্টো, মিন্টো হচ্ছে টমেটো। তাহলে যমুনা কি? যমুনা দেখে আসছি আমরা, যমুনা হচ্ছে আমাদের মরিচ। দানেশ কোনটা? দানেশ, দানেশ হচ্ছে মিষ্টি কুমড়া। রূপা, রূপা কি? আর হচ্ছে ফুলকপি। বললাম না যে আমাদের ক্লাসে রূপা আছে, ফুলকপি আছে, মেয়েদের কমন নাম। তাহলে এটা হচ্ছে ফুলকপি। অগ্রদূত কি? অগ্রদূত, অগ্রদূত হচ্ছে বাঁধাকপি। কাজী কি? কাজী, কাজী হচ্ছে পেয়ারা। উত্তরা কি? উত্তরা, এটা হচ্ছে বেগুন। মধুবালা, মধুবালা কি? মধুবালা তরমুজ। কোন কালারের তরমুজ? ব্র্যাকেটে লেখা লেখা ছিল মধুবালার, হচ্ছে হলুদ তরমুজ। ভেরি গুড। মহানন্দা কি? মহানন্দা, মহানন্দা হচ্ছে আম। গুড, এই তো চমৎকার। এবার আমরা হচ্ছে কিছু ইনস্টিটিউট দেখে আসবো, যেখানে গবেষণা কেন্দ্র, গবেষণা বোর্ড কোথায় কি অবস্থিত। এগুলো চারটা ইয়েতে দেওয়া আছে, এগুলো একটু রিডিং পড়লে মনে থাকবে। তাহলে প্রথমে আসা হচ্ছে পাট গবেষণা বোর্ড, মানিকগঞ্জ। কার এলাকা? মমতাজের এলাকা। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। তাহলে এখানে হচ্ছে পাট গবেষণা বোর্ড, পাট, পাট নিয়ে তারা গবেষণা করে। ফরিদপুরে হচ্ছে নদী গবেষণা কেন্দ্র, নদী গবেষণা কেন্দ্র ফরিদপুরে। রাবার গবেষণা বোর্ড, আমরা কক্সবাজারে রামুর কথা হচ্ছে সবসময় পড়ি, তাহলে ওখানে রামুতে কিন্তু অনেক রাবার বাগান আছে। রাবার গবেষণা বোর্ড হচ্ছে কক্সবাজারে অবস্থিত। তাঁত গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে নরসিংদীতে, নরসিংদী মানুষজন তাঁত নিয়ে গবেষণা করে। চায়ের জন্য তো হচ্ছে সিলেট, শ্রীমঙ্গল। তাহলে যার যখন পড়াবো তার এলাকার কথা রেসপন্স করবেন, হ্যাঁ। যেমন আসমা বলছে যে তাঁত গবেষণা কেন্দ্র নরসিংদী, তেমনি চায় হচ্ছে শ্রীমঙ্গল সিলেট। রামু, আচ্ছা রামু, রাবার গবেষণা বোর্ড রামু, আসমা আল হোসনা। তাহলে ঈশ্বরদী পাবনা, পাবনার মানুষজন তারা হচ্ছে গিয়ে ইক্ষু, ইক্ষু এবং ডাল গবেষণা, ডাল নিয়ে গবেষণা করে। আখ এবং ডাল, ঈশ্বরদী স্বপ্নাদ্রিতা। গম গবেষণা কেন্দ্র দিনাজপুর, এটা হচ্ছে গম নিয়ে গবেষণা করে। তাহলে আম মানেই চাপাই, চাপাই তো চাপাই, আমের অপর নাম চাপা, চাপাই। মশলা গবেষণা কেন্দ্র, বগুড়া মানুষজন হচ্ছে একটু মশলা নিয়ে গবেষণা করতে ভালোবাসে এবং ওখানকার শিবগঞ্জে ভালো মশলাও পাওয়া যায়। রেশম গবেষণা কেন্দ্র, রেশম ফর রাজশাহী, তাঁত ফর নরসিংদী, রেশম ফর রাজশাহী, র। সিল্ক সিটি, ইয়েস, তাহলে সিল্ক সিটি রাজশাহী, সিল্ক সিটি। বন গবেষণা কেন্দ্র আবার হচ্ছে চট্টগ্রাম, চিটাং সেরা, ফরেস্ট্রি। বন গবেষণা, চা বোর্ড, তাহলে আমার চা গবেষণা করতেছে শ্রীমঙ্গলে, বাট যেহেতু চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, এখানে বেচাকেনার ব্যাপার আছে, তাহলে চা বোর্ড করে দিয়েছে চট্টগ্রামে। পাহাড়ি কৃষি গবেষণা, তাহলে পাহাড়ের কৃষি নিয়ে গবেষণা করবে, তাহলে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম লাগবে। তাহলে এখানকার হচ্ছে খাগড়াছড়ি, খাগড়াছড়িকে তারা বেছে নিছে।
ইলিশ মাছ নদীর মাছ, তাহলে ইলিশ মানে কি? চাঁদপুর, সামিহার এলাকার শুভ। আচ্ছা, সিলসিটি খুবই সুন্দর, আমি গেছি রাজশাহী, তবে অবশ্য গেছি কখন, 12-13 বছর আগে, তো বিশাল সময় হয়ে গেছে। ধান গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে জয়দেবপুর গাজীপুর। ধান গবেষণা, আমরা বিড়ি পড়ি, বাড়ি পড়ি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বিড়ি, এটা হচ্ছে জয়দেবপুর গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট। না, আমি এমনিতেই ঘুরতে গেছিলাম। তুলা গবেষণা, এটা হচ্ছে যশোরে। অ্যাডমিশন হচ্ছে, আমার সময় আমি তেমন একটা খুব অ্যাডমিশন টেস্ট দিই না, এটা একটা লস, এখন আফসোস করি। আমি হচ্ছে এদিকে মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, এগুলা। কিন্তু এডমিশন টেস্ট দিলে হচ্ছে তো ঘোরা যায়, এই জিনিসটা মিস করছি। হ্যাঁ, চিটাগাং মানুষজন উত্তরবঙ্গে এডমিশনের সুবাদে যায়। হ্যাঁ, আমার এই জিনিসটা মিস হয়েছে। এখন চিন্তা করি যে একটু চয়েস দিতাম বেশি করে, তাহলে সেক্ষেত্রে ঘুরতে পারতাম। তাহলে তুলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে যশোরে। আলু নিয়ে গবেষণা করে হচ্ছে রংপুর। বগুড়ার দই হচ্ছে বগুড়াতে গিয়ে খাওয়া হয় নাই, তবে খাইছি। বগুড়ার তো এশিয়ার দইটা মনে হয় সবচেয়ে ফেমাস নাকি এখন এর মধ্যে। তাহলে আলু নিয়ে গবেষণা করে হচ্ছে, আচ্ছা, চিনি পাতা, ও জানতাম না। তাহলে আলু নিয়ে গবেষণা করেছে রংপুর, আলুঘাটি। আলুঘাটি বগুড়াতেও জনপ্রিয়, রংপুরেও জনপ্রিয় আলুঘাটি। আলু গবেষণা করে হচ্ছে রংপুরের মানুষজন। কলা নিয়ে গবেষণা করতেছে হচ্ছে রামপাল, বাগেরহাটের মানুষজন। চামড়া নিয়ে গবেষণা, চামড়া, চামড়া নিয়ে গবেষণা করতেছে সাভার। এটা আমরা সাভারে ফেলেছি, তবে চামড়া গবেষণা ইনস্টিটিউট ছিল আগে হাজারিবাগে। তো ওখানে মোটামুটি একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠছিল। হাজারিবাগ থেকে যখন সাভারে ট্রান্সফার করা হয়েছে, তখন হচ্ছে গিয়ে এটা ব্যবসার একটু ভাটা পড়ছে। এটা একটা ব্যাড ডিসিশন ছিল। হ্যাঁ, 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 রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ওইটাই, ওখানে ওই রামপাল। তামাক গবেষণা, তামাকটা হচ্ছে কুষ্টিয়া না হয়ে রংপুরে। গরু নিয়ে আবার গবেষণা করে সাভারের মানুষজন। যেহেতু হচ্ছে এখানে চামড়া, এখানে গরু, হ্যাঁ, গরুর চামড়া, এটার মধ্যে ওরা রিলিং স্থাপন করে দিচ্ছে। পরমাণু কৃষি গবেষণা, হ্যাঁ, কিভাবে উৎপাদন বাড়বে। হ্যাঁ, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায়? এটা হচ্ছে বিনা, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ এর মধ্যে। ময়মনসিংহে হচ্ছে আবার কিন্তু মৎস্য গবেষণা কেন্দ্র আছে। তাহলে এর আগে আমরা হচ্ছে ইলিশ মাছ, নদীর মাছ, এগুলো নিয়ে গবেষণা কেন্দ্র কোথায় দেখছি? চাঁদপুরে দেখছি। তাহলে মৎস্য গবেষণা কেন্দ্র দেখলাম হচ্ছে আমরা বাকরেবি, ময়মনসিংহ এর মধ্যে। আচ্ছা, সাভারে গরুর দুধের দাম কম, ও আই ডোন্ট নো দ্যাট। হরিণ নিয়ে গবেষণা, তাহলে হরিণ নিয়ে গবেষণা করতে চাচ্ছেন আপনি, আপনার তো একটু সুন্দরবনের দিকে যাইতে হবে, তাহলে এটা শরণখোলা, বাগেরহাটে। কুমির, মিঠা পানির কুমির নিয়ে গবেষণা করে হচ্ছে ভালুকা, ময়মনসিংহ। ময়মনসিংহ তাহলে অনেক দিকেই করে, তারা মৎস্য নিয়ে গবেষণা করে, একটু বড় মাছ নিয়েও করে, যেটা কুমির, মিঠা পানির কুমির। আর যেহেতু লোনা পানির কুমির, লোনা মানে হচ্ছে নোনা, লবণাক্ত, তাহলে এটা সমুদ্রের পানি লাগবে। তাহলে লোনা পানির কুমির নিয়ে গবেষণা করে কোথায়? কক্সবাজারের দুলাহাজরাই। তাহলে আমাদের গবেষণা ইনস্টিটিউট গুলো আসতে পারে পরীক্ষায়, যে কোনটা কোথায় অবস্থিত। হ্যাঁ, তাহলে আমাদের বন গবেষণা কেন্দ্র, চা বোর্ড, এগুলো কোথায় অবস্থিত? হ্যাঁ, চামড়া গবেষণা হচ্ছে বইয়ে হাজারিবাগ দেওয়া, এটা কেটে সাভার করে ফেলে, কারণ এটা হচ্ছে শিফট করা হয়েছে সাভার ইয়ে থেকে, হাজারিবাগ থেকে সাভার নিয়ে যাওয়া হয়েছে। তাহলে চট্টগ্রামে আম গবেষণা কেন্দ্র কোথায়? আম গবেষণা কেন্দ্র, আম মানে কি? চাপাই, চাপাই নবাবগঞ্জ। তাঁত গবেষণা কেন্দ্র কোথায়? রেশম গবেষণা কেন্দ্র যদি রাজশাহী হয়, তাঁত গবেষণা কেন্দ্র কোথায়? এটা হচ্ছে নরসিংদীতে। ভেরি গুড। ঈশ্বরদী, পাবনার মানুষ কি নিয়ে গবেষণা করে? একটা হচ্ছে ইক্ষু নিয়ে করে, আরেকটা ডাল নিয়ে করে। ইক্ষু আর ডাল নিয়ে তারা গবেষণা করে। পাট গবেষণা বোর্ড কোথায়? ফাইটটা যাই, বুকটা ফাইটটা যাই। পাট গবেষণা বোর্ড হচ্ছে মানিকগঞ্জে। আলু গবেষণা ইনস্টিটিউট কোথায়? আলু গবেষণা, এটা হচ্ছে রংপুরে। বগুড়ার মানুষজন দই বিখ্যাত, তাহলে দই ছাড়া আর কি নিয়ে তারা গবেষণা করে?
তারা মশলা নিয়ে গবেষণা করে। তাহলে আশা করি হচ্ছে পারা যাবে। বিনা, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিনা, এটা কোথায় অবস্থিত? এটা ময়মনসিংহে অবস্থিত। গম গবেষণা কেন্দ্র, গম নিয়ে কারা গবেষণা করে? যেখানে কান্তজিউর মন্দির আছে, হচ্ছে দিনাজপুর। ভেরি গুড। তাহলে আমরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট দেখে আসি। ডিপার্টমেন্ট অফ দ্য এগ্রিকালচারাল এক্সটেনশন, এটা হচ্ছে ঢাকার খামারবাড়িতে অবস্থিত। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এরা হচ্ছে বীজ সরবরাহকারী প্রধান প্রতিষ্ঠান, বিএডিসি, বীজ সরবরাহকারী প্রধান প্রতিষ্ঠান, প্রধান প্রতিষ্ঠান বিএডিসি। বাংলাদেশ সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে বিএসআরআই, ঈশ্বরদী পাবনাতে। আর না, এগুলো হচ্ছে পিএসসি থেকে না, এগুলো স্বতন্ত্র অনেক সময় পরীক্ষার আয়োজন করে এরা। আবার অনেক সময় হচ্ছে ওখান থেকে পদায়ন হতে পারে, কৃষি বিভাগ থেকে, দুইটা ওইতে হয়। বিআরসি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, কোথায় অবস্থিত? ফার্মগেট, ঢাকাতে। তাহলে এগুলো একটু ফুল ফর্ম জানবো আমরা, আর কোথায় কোনটা অবস্থান করতেছে এটা জানবো। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বিটিআরআই, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, কোথায় অবস্থিত? আমরা এর আগে চার্টে পড়ে আসছি না? চা নিয়ে গবেষণা করে কোথাকার মানুষজন? তাহলে সিলেটের মানুষজন। তাহলে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, শ্রীমঙ্গল। আমাদের দক্ষিণ এশিয়ার এবং বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটি। এটা 1938-এ প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে যখন ময়মনসিংহ ইউনিভার্সিটি বাকৃবি প্রতিষ্ঠা হয় 1961-তে, পরে বাকৃবির আন্ডারে হচ্ছে এটা চলে গেছিল, শেরেবাংলা কৃষিটা। তাহলে আমাদের বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে 7টা, এবং 1961 সালে ময়মনসিংহে দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তাহলে 7টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে আমাদের, এই 7টা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, শেরেবাংলা কৃষি, গাজীপুর কৃষি, সিলেট কৃষি, খুলনা কৃষি, হবিগঞ্জ কৃষি, আর হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। টোটাল 7টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে আমাদের। বাংলাদেশ কৃষি ব্যাংক, এটা হচ্ছে 1973 সালে এই কৃষি ব্যাংকের যাত্রা শুরু। এই সালটা জাস্ট মনে রাখবো। এটা একটা বিশেষায়িত সরকারি ব্যাংক, স্পেশাল। এবার আমরা কিছু ডাটা দেখি। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 এখনকার আপডেটেড। হ্যাঁ, এটা অনুযায়ী আমাদের মোট আবাদযোগ্য জমি হচ্ছে 1,59,3,000 হেক্টর আবাদযোগ্য জমি, এবং আমাদের ফসলের নিবিড়তা হচ্ছে 198%। নিবিড়তা মানে কি? নিবিড়তা মানে হচ্ছে একটা জমির মধ্যে যতবার ফসল ফলানো হয় একটা বছরে। যেমন আমি হচ্ছে, ধরেন আমার একটা জমি আছে, আমি বছরে 5 বার ফসল ফলাইলাম, তাহলে আমার নিবিড়তা কত হবে? এখানে 500%। তাহলে আমাদের বাংলাদেশে অ্যাভারেজ করে দেখা যায় যে আমাদের ফসলের নিবিড়তা হচ্ছে 198%। আমাদের মোট শ্রমশক্তির কত শতাংশ আছে কৃষিতে? আমরা শুরুতে দেখছিলাম আমাদের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের 45% কৃষিতে আছে, কিন্তু জনশুমারি অনুযায়ী বলা হচ্ছে আমাদের 37.91% এরা আছে হচ্ছে আমার কৃষিতে। তাহলে আমার পরীক্ষায় আসতে পারে যে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী কত শতাংশ কৃষিতে আছে? উত্তর 45%। যদি প্রশ্নে আসে জনশুমারি 2022 অনুযায়ী কত শতাংশ কৃষিতে, হচ্ছে 37.91%। তাহলে যেমন শুভ, ওর জমিতে আছে 3 বার ফসল ফলে, 300% তার নিবিড়তা। এখন আমাদের বাংলাদেশে প্রথম পূর্ব পাকিস্তান যখন ছিল, তখন পূর্ব পাকিস্তানে প্রথম কৃষি শুমারি হয় 1960 সালে, এবং স্বাধীনতার পর থেকে আমাদের এ পর্যন্ত 5টা কৃষি শুমারি হয়েছে। তাহলে দেশে মোট কৃষি শুমারি হচ্ছে 6টা। একটা হচ্ছে স্বাধীনতার আগে 1960-তে, আর বাকি 5টা হচ্ছে স্বাধীনতার পরে। স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি কত সালে হয়? আপনারা তো ক্লাস করছেন, দেখি বলেন। স্বাধীন বাংলাদেশে কৃষি শুমারি কত সালে হয়েছে প্রথম? 1977 সালে প্রথম হয়। এরপর আসে হচ্ছে 1983-84, 1996, 2008 এবং সর্বশেষ 2019। তো 2008-এ যেটা হয়েছিল, এটাকে দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি বলা হয়। আবার কেন পূর্ণাঙ্গ? কারণ এখানে হচ্ছে আমরা প্রথম দেখলাম আমাদের শহর এবং পল্লী অঞ্চল
দুটা অঞ্চলকেই কাউন্ট করা হয়েছে। শুধুমাত্র কৃষি বলে যে আমি গ্রামের সাইডে দেখছি এটা না, আমরা শহর অঞ্চলগুলো কাভার করছি। তাহলে শহর এবং পল্লী অঞ্চলকে কাভার করা হয়েছে বলে এটাকে পূর্ণাঙ্গ বলা হচ্ছে। তাহলে আমাদের এমনি টোটাল কৃষিমারি 6টা, স্বাধীনতার আগে একটা 1960-এ, স্বাধীনতার পরে 5টা। স্বাধীনতার পরে প্রথম হয়েছে 1977 সালে প্রথম, এবং সর্বশেষ হয়েছে 2019 সালে। কৃষি শুমারি অনুযায়ী দেশে কৃষির উপর নির্ভরশীল পরিবার হচ্ছে 46.61%। এরা কৃষির উপর ডিপেন্ডেন্ট। আমরা কোন ধরনের জমি নাই দেখছি হচ্ছে 11.34% খানার। এদের কোন ধরনের জমি নাই। তাহলে হোয়াট ইজ খানা? খানা মানে হচ্ছে যারা এক হাঁড়িতে ভাত খায়। এতে ভাত খায় যে কজন, মানে একটা পরিবার ধরছে, মেম্বার্স। ইয়েস, তাহলে ফ্যামিলি মেম্বার্স। তবে এখানে একটা ব্যাপার আছে। খানাতে ধরেন এখানে শুভর বাড়ি হচ্ছে ধরলাম তার রংপুর। শুভর বাড়ি কোথায়? আমরা রংপুর নাকি? ও রংপুরের, তাহলে ও থাকে হচ্ছে ঢাকায়। তাহলে শুভর বাড়িতে যদি কেউ জরিপ করতে যায়, রাজশাহী শুভর বাড়ি, ওর ফ্যামিলিতে 4 জন, তাহলে 3 জন থাকে হচ্ছে রাজশাহীতে, 1 জন থাকে শুভ ঢাকায়। তাহলে খানা যদি হিসাব করতে যাই, তাহলে শুভর ওর বাড়িতে গেল খানা দেখার জন্য, এক হাঁড়িতে ভাত খায় কারা, তাহলে শুভর খানার পরিমাণ কত হবে? 3 নাকি 4? মানে রাজশাহীতে ওর পরিবারে যে গেল, আমাদের যারা জরিপ করতেছে তারা কত লিখবে খানা? 3 নাকি 4? ওরা 3 লিখবে, কারণ রাজশাহীতে বাড়িতে গিয়ে ওই টাইমে 3 জন আছে ওরা, তাই না? ওরা 3 জন। আবার শুভ যে মেসে থাকে, ওই মেসে হচ্ছে 8 জন থাকে ওরা, তাহলে ওই 8 জন একসাথে খাই, তাহলে সেক্ষেত্রে ওটা একটা খানা ধরতে পারি। তো আমাদের এখানে যখন জনশুমারি গুলো করা হয়, তখন এই সিস্টেমটাকে বলা হয়েছে, মানে লাস্ট যেটা করছে, মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি। এটার বিভিন্ন টাইপ আছে জনশুমারি করার জন্য। তো মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি যেটা করা হয়, যে শুমারি মুহূর্তে আমি যখন গণনা করছি, তখন যে যে জায়গায় অবস্থান করে ওই অবস্থানটাকে বিবেচনা করা হয়। হ্যাঁ, ওই হিসেবে হচ্ছে গিয়ে বললাম যে না, শুভর ওখানে 3 জন হবে ওর ফ্যামিলিতে। তাহলে কোন ধরনের জমি নাই হচ্ছে 11.34% খানার। হ্যাঁ, 10 জনকে গুনে নাই গত জনশুমারিতে। এটা গত জনশুমারির একটা ফাঁকফোকর, যে ব্যাচেলরদের অনেককে কাউন্ট করে নাই, এটা ফাঁকিবাজি করে গেছে। আচ্ছা, নিজের জমি নাই এমন পরিবার সবচেয়ে বেশি থাকতে পারে কোন বিভাগে? দেখি বুদ্ধি করে বলেন তো, নিজের জমি নাই এমন পরিবার সবচেয়ে বেশি কোথায় থাকতে পারে, কোন বিভাগে, যেখানে পুরো বাংলাদেশ থেকে মানুষজন আসে? তাহলে ঢাকার মধ্যে। তাহলে নিজের জমি নাই ঢাকাতে, কারণ এখানে সবাই আসতেছে, সবাই ভিড় করতেছে। ধরেন হচ্ছে আমি এখানে ঢাকায় থাকছি, আমার তো ঢাকায় জমি নাই, তাহলে নিজের জমি নাই এমন পরিবারের সবচেয়ে বেশি আছে ঢাকার মধ্যে। আবার হচ্ছে শুধুমাত্র এইটা না, যে আমার বিভিন্ন জায়গার উদ্বাস্তু মানুষ, গৃহহীন মানুষ, তারাও একটু কাজের আশায় ঢাকায় ভিড় করে পরিবার নিয়ে, তাহলে তাদের কিছুই নাই, তারা ভিড় করছে। সবচেয়ে কৃষি নির্ভর পরিবার দেশে কোথায়? এটা হচ্ছে বরিশালে। হ্যাঁ, চট্টগ্রামে আমার বাপের আছে আর কি, আমার তো জমির মালিকানা নাই, আমার বাপের আছে। কৃষি নির্ভর পরিবার হচ্ছে বরিশালে। তারা শুধু কৃষিতে না, তারা হচ্ছে মৎস্যজীবীতে সেরা, মাছেও সেরা, মৎস্যজীবীতে বরিশাল বিভাগ। তাহলে আইতে নদী যাইতে শাল, মগো বাড়ি বরিশাল। ওই বাচ্চা একটা গান আছে না, মরেছে নো মুই কেডা, বরিশাল্লা বেডা। তাহলে আরাফাতের বাড়ি হচ্ছে বরিশাল জেলা। তাহলে তারা কৃষিতে সেরা, তারা মাছেও সেরা, মৎস্যজীবী খানা রয়েছে এখানে। এখন আমরা হচ্ছে দেখলাম কিছু ডাটা। এবার আমরা কৃষি পরিসংখ্যান বর্ষগণিত 2024 অনুযায়ী উৎপাদনে কিছু শীর্ষ জেলা দেখব। এখানে হ্যাঁ, ধান নদী খাল, তিন নিয়ে বরিশাল। মানে ওইটা ভিডিও আপনারা দেখছিলেন না, পিচ্ছিটা, যে মরেছে না মুই কেডা বরিশাল এটা, পিচ্ছিটা বলছিল যে মাদ্রাসার কি পড়া, হম, দিমু একখান কেন, তারপর বুঝবি মনু। তাহলে আপনারা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ তো ম্যাক্সিমাম পড়ছেন। হ্যাঁ, এখানে জাস্ট কিছু চেঞ্জ আসছে আমাদের 2024-এ। এখন আমাদের হচ্ছে
ধান, ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটা পড়ছিল? ধানের সেরা কারা? ধান বেশি উৎপাদনে শীর্ষ করে কারা? ধানের শীর্ষ হচ্ছে ময়মনসিং। ধানের উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিং। তাহলে আমি এখান থেকে পড়ে, তাহলে ময়মনসিংহের মানুষজন ময়মনসিংহারা ওরা ধান এবং চাষযোগ্য মাছ এই দুইটাতে শীর্ষ। আচ্ছা, ফরিদপুরারা ওরা হচ্ছে মসুর পাটে সেরা। যদিও আমি পাট গবেষণা বোর্ড দিয়ে রাখছি মানিকগঞ্জে, তাহলে হচ্ছে আমার, তবে পাট উৎপাদনের শীর্ষে হচ্ছে এখন ফরিদপুর এবং মসুরেও ফরিদপুর। পেঁয়াজ উৎপাদনে এটা চেঞ্জ হয়েছে, পেঁয়াজ উৎপাদনে এখন টপে হচ্ছে পাবনা, পেঁয়াজের টপে পাবনা। লিচু উৎপাদনেও টপে পাবনা এখন। তাহলে পাবনা কিন্তু লিচু এবং পেঁয়াজ দুটোই নিয়ে গেছে। স্বপ্নাদ্রিতা তাহলে পাবনার, তাহলে আদ্রিতারা স্বপ্নাদ্রিতা নিয়ে গেছে কি, তারা পেঁয়াজ এবং লিচুতে। তাহলে এই দুইটা কিন্তু চেঞ্জ হয়েছে আমাদের 2023 থেকে। তাহলে পেঁয়াজ উৎপাদনের শীর্ষে পাবনা, লিচু উৎপাদনের শীর্ষে হচ্ছে পাবনা। তাহলে দিনাজপুর থেকে কিন্তু লিচু চলে গেল, অত্যন্ত দুঃখের ব্যাপার। আনারস কলা এই দুইটাতে সেরা হচ্ছে টাঙ্গাইল। আনারস এবং কলা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে টাঙ্গাইল, এবং টাঙ্গাইলের মধুপুরের আনারস তো বিশাল বিশাল। টাঙ্গাইলের বাসিন্দা আছে নাকি কেউ? এই যে রাফি আছে, স্বপ্নিল আছে, বিশাল বিশাল সাইজ, ঢাকার মধ্যে বিক্রি করে, খুবই বিশাল। আর আনারস কলা এগুলোতে হচ্ছে টাঙ্গাইল টপ। তাহলে টাঙ্গাইলের বাসিন্দারা অনেকে আছে, আমাদের আনারস কলা ওরা খাওয়াবে। ক্ষেত থেকে আনারস কেনা যায়, ওয়াও, এগুলো বিকট সাইজ। আমি ওদিকে দেখছি টাঙ্গাইল সাইডে, মধুপুর ওদিকে কাঁঠাল আনারস বিশাল বিশাল। কমলা আদা এই দুইটাতে রাঙামাটি শীর্ষে। আখ রসুন এই দুইটাতে হচ্ছে নাটোর, নাটোরের বনলতা সেন। হ্যাঁ, তাহলে বনলতা সেনকে দেখেই কবি বলেছিলেন ওলার কি আখ মারে আখ মারে আখ মারে। তাহলে এখান থেকে হচ্ছে আখ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নাটোর, আর রসুন উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নাটোর। তাহলে এটা হচ্ছে শারমিনের এলাকা, আখ আর হচ্ছে রসুন। হ্যাঁ, জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস বলছে না লার্কি আখ মারে নাকি? দিনাজপুর, দিনাজপুর হচ্ছে ভুট্টাতে, তারা ভুট্টাতে বলছে না। আমরা ভুট্টাতে টপে আছি, বর্ণালী, শুভ্রা, উত্তরণ, মোহর, সুপার সুইটকর্ন, এখানে ওরা টপে। পেয়ারাতে চট্টগ্রাম, হ্যাঁ, সিডেঙ্গাকল গোফাই অবশ্যই। চট্টগ্রাম হচ্ছে পেয়ারা উৎপাদনের শীর্ষে আছে। ঝিনাইদা, ঝিনাইদা শীর্ষ হচ্ছে তুলাতে, তুলাতে হচ্ছে ঝিনাইদা সেরা। তুলার দেখি জাতের নাম বলেন তো একটা, তুলার জাত, তুলার জাত কি আছে? রূপালী, রূপালী আর হচ্ছে ডেলফোস। গুড। পাকাতাল আমরা সিভিএল সিভিএল হচ্ছে পাট, সিভিএল হচ্ছে পাট, তাহলে রূপালী আর ডেলফোস এই দুইটাই। আমরা পাকাতাল গত বছর দেখছিলাম বরিশালের আন্ডারে, বাট এবার নিয়ে ফেলছে নোয়াখালী। নোয়াখালী নিয়ে ফেললো পাকাতাল, গোল খেয়ে গেল বরিশাল। তাহলে পাকাতালে শীর্ষ হচ্ছে নোয়াখালী এখন পাকাতাল উৎপাদনে। সয়াবিনের মধ্যে লক্ষ্মীপুর, এদেরকে ডিফিট করাটা টাফ, কারণ তারা 75% তারা ওখানে উৎপাদন করতেছে, সয়াবিন আর হচ্ছে লক্ষ্মীপুর। চিংড়ি, চিংড়ির জন্য সাতক্ষীরা, সাতক্ষীরা সুন্দরবন টন্দরবন আছে ওদিকে, চিংড়ি ভালোই পাওয়া যায় এখানে, ওই ব্যাপারে নো ডাউট। তরমুজে হচ্ছে খুলনা। আলু, আলু নিয়ে যেমন তারা হচ্ছে গবেষণা করে, তাদের উৎপাদনের শীর্ষেও তারা, আলুতে রংপুর। চাও হচ্ছে মৌলভীবাজার, এখান থেকে এগুলোকে সরানো যাবে না। গোলাপ, গোলাপে হচ্ছে যশোর, হ্যাঁ, যশোরের হচ্ছে গোদাখালী ওই জোনটা, ওটা হচ্ছে ওরা ফুলের জন্য খুবই ফেমাস। আছেন নাকি যশোরের বান্দা? কাঁঠালের বার্গার খাইতে হলে যাইতে হবে গাজীপুরে, গদখালি। বিলের জন্য হচ্ছে এই যে অপু আছে। বিলের মাছ, বিলের মাছ হচ্ছে সুনামগঞ্জ, এটা লাজবাব। সিলেটে হাওর বিল এগুলোর মাছ খাইতে খুবই টেস্ট লাগে, নো ডাউট।
হলুদে হচ্ছে খাগড়াছড়ি, না আলুতে এখন টপে চলে গেছে রংপুর। সাদিয়া এটা হচ্ছে একদম আপডেটেড 2024। হ্যাঁ, এটা পড়বো আমরা এখন। গম উৎপাদনে সেরা এখন ঠাকুরগাঁও। তামাকে সেরা হচ্ছে কুষ্টিয়া, আর আম মানেই হচ্ছে চাপাই। তাহলে আশা করি হচ্ছে এগুলো মনে থাকবে। এখন অনেকক্ষণ টাইম নিয়ে পড়াইছি। হ্যাঁ, লেকচার বুকে নওগাঁ ছিল, কারণ লেকচার বুকে এটা আপডেটেড না। আমাদের কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ এটা গত মাসে আসছে, তো ওই আপডেটটাই হচ্ছে এখানে অ্যাড করছি। এখন প্রশ্ন, মসুর এবং পাট এই দুটি উৎপাদনে শীর্ষে কোনটা? ফরিদপুর। হ্যাঁ, লেকচার বুকে 23 সালের, এটা হচ্ছে 24-এর ইনফো। শারমিন তামাগের এলাকায় আছে। ওকে। আনারস কলা, আনারস কলাতে শীর্ষ কারা? টাঙ্গাইল। পেঁয়াজ উৎপাদনের শীর্ষকে? পেঁয়াজ, পাবনা। তাহলে পাবনায় পেঁয়াজ ছাড়া আর কি বেশি হয়? লিচু বেশি হয়। নাটোরের বনলতা সেন। হ্যাঁ, তাহলে নাটোরে কি কি? একটা তো লার্কি আক মারে, আর একটা হচ্ছে রসুন আক আর রসুন। তাহলে রসুন যদি নাটোরে হয়, আদা কোথায়? আদা উৎপাদন শীর্ষকে? রাঙামাটি। আর আদা উৎপাদনের শীর্ষ যদি রাঙামাটি হয়, হলুদ কি দোষ করলো? হলুদ উৎপাদনের শীর্ষকে হচ্ছে খাগড়াছড়ি। পাকাতালে টপিকে পাকাতাল এখন নিউ ক্যালি, নোয়াখালী। নোয়াখালীর কেউ আছে নাকি? নোয়াখালীর কোনো বাসিন্দা আছে? ফারদিন থাকে নোয়াখালী, কি এনএসটিউ নাকি ফারদিন? ফারদিন কোথায় আছো? টেক্সটাইল, ও তাহলে তো তোমাদের হল তো আমাদের প্রতিবেশী ছিল। আমি কিন্তু নোয়াখালী মেডিকেল থেকে। ফারদিন। নুসরাত মির্জা, নুসরাতের বাড়ি কি নোয়াখালী? আচ্ছা, ওকে, গুড। নোয়াখালী কোথায়? নিউ ক্যালি। আমার 7-8 বছর ছিলাম, 7-8 বছর, হ্যাঁ, 7 ইয়ার্স, 7 to 8। অরিজিন নোয়াখালী, বাট ভার্সিটি যাওয়া সবগুলো হলো চৌমনিতে। আচ্ছা, কাছেই, চৌরাস্তার কাছে মেডিকেল কলেজে ঘুরতে, হলের পাশেই। আচ্ছা, আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া। আমি হচ্ছে খাস চাটগাইয়া, সাতকানিয়া। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? গমে শীর্ষ কোনটা? গমে হচ্ছে, না দিনাজপুর না, এটা হচ্ছে গমের শীর্ষ হচ্ছে ঠাকুরগাঁও। আরে গরু চোর কি এখন আছে? সাতকানিয়া বিজনেসম্যান, আমরা সাতকানিয়া হচ্ছে বিজনেস। এই যে রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, সব জায়গায় তো সাতকানিয়া বিজনেস আর বিজনেস, বিজনেস টাইকুন। আচ্ছা, বিলের মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? বিলের মাছ হচ্ছে সুনামগঞ্জ। ভেরি গুড, গুড। আশা করি মনে থাকবে সবার। ধানের রাজধানী হিসেবে খ্যাত হচ্ছে নওগাঁ জেলা। ধানের রাজধানী কারণ এখানে হচ্ছে সবচেয়ে বেশি চাল কল রয়েছে নওগাঁতে, সবচেয়ে বেশি চাল কল। সোলাইমানের এলাকা সবচেয়ে বেশি চাল কল নওগাঁ। এখন ধরেন হচ্ছে আমি কাউকে কোনো উপাধি দিলাম, একজনকে আমি উপাধি দিলাম, উপাধিটা কি চেঞ্জ হয়? কখনো আমি এই উপাধি একজনকে দিছি, কখনো আরেকজনকে দিছি। কি মনে হয়, উপাধি কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তাহলে আমরা বাংলাদেশে রুটির ঝুড়ি দিছি একটা জেলাকে, ওই জেলা থেকে খালি চেঞ্জ হবে? হবে না। এই কারণে বাংলাদেশের রুটির ঝুড়ি দিনাজপুরি, এটার ব্যাপারে কোনো কথা নাই। অনেক জায়গায় নওগাঁ বলবে, অনেক জায়গায় বলবে হচ্ছে ঠাকুরগাঁও। হ্যাঁ, যে উৎপাদন ওখানে বেশি হচ্ছে এই কারণে। কিন্তু ভাই এটা তো উপাধি, এটা এমন না যে আমি উৎপাদনের শীর্ষ কাকে বলছি। আমি উপাধি একজনকে দিছি, তাহলে রুটির ঝুড়ি তাকে বলছে, দিনাজপুরকে বলছে। বাংলাদেশ শস্য ভান্ডার বরিশাল। বিশ্বে কিছু জিনিসে বাংলাদেশ প্রথম, যেমন আমরা ইলিশ উৎপাদনে প্রথম। হ্যাঁ, ইলিশ উৎপাদনে আমরা শীর্ষে আছি বাংলাদেশে বিশ্বের মধ্যে, বাট ইলিশের দাম এখন প্রচুর, আমরা ইলিশ পাচ্ছি না। পাট রপ্তানিতে হচ্ছে আমরা আবার প্রথম, আমরা পাট উৎপাদনে দ্বিতীয়, বাট রপ্তানিতে কিন্তু আমরা সেরা। পাট উৎপাদনে প্রথম কোন দেশ? পাট উৎপাদনে প্রথম কোন দেশ? আমরা যদি দ্বিতীয় হই, তাহলে প্রথম কোন দেশ? প্রথম হচ্ছে ইন্ডিয়া। আমরা মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়, ধান উৎপাদনে আমরা তৃতীয়, ধান এবং রসুন।
তেলাপিয়া উৎপাদন, ব্যাচেলরদের ইলিশ তেলাপিয়া উৎপাদন হচ্ছে চতুর্থ। চাষযোগ্য মাছ উৎপাদনে আমরা পঞ্চম, পেঁয়াজ উৎপাদনে পঞ্চম। আলু আদা এগুলো উৎপাদনে হচ্ছে আমরা সপ্তম। আম পেয়ারা চা উৎপাদন এবং গম আমদানিতে আমরা হচ্ছে অষ্টম। ডিজিটাল যুগে কৃষি এগুলো পড়ছেন, এগুলো আমি আর যাচ্ছি না, এগুলো জাস্ট রিডিং। ভাসমান চাষ পদ্ধতি, আচ্ছা ডিজিটাল যুগে কৃষি এগুলো জাস্ট কৃষি মন্ত্রণালয় থেকে একটা প্রকাশিত মাসিক ম্যাগাজিন। একটা ইলিশ খাওয়া পসিবল হয় না, তাহলে দেখেন সামিয়া। কারণ আমাদের বাংলাদেশের সমস্যা, আমাদের কিন্তু যে ভালো জিনিসপত্র এগুলো ধরা পড়ে এগুলো কিন্তু ম্যাক্সিমাম বাইরে চলে যায়। আমার একজন রিলেটিভ আছে ইউএসএ তে, সে আমাকে বলতেছে যে তোরা কি ভালো মাছ খাস, আমরা তো এখানে বেস্ট জিনিসটা খাই। কারণ সত্যি, কারণ বড় মাছটা বড় এটা সবগুলো তো বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে, আমরা তো আসছে না আমাদের হাতে আর। তার উপর তো সিন্ডিকেট দাম, হ্যাঁ এগুলো তো আছেই। ইলিশের দাম এখন অনেক বাড়তি এবছর। তাহলে কৃষি কথা, এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন। কৃষি কল সেন্টার 16 123, সেটাতে ডায়াল করলে কৃষিতে কল যাবে। ফুড ফর নেশন এটা হচ্ছে প্রথম উন্মুক্ত কৃষি মার্কেট অনলাইন প্ল্যাটফর্ম, এটা অনলাইনে কৃষকদের জন্য ওপেন করা হয়েছে, ফুড ফর নেশন। আর কৃষক বন্ধু এটা হচ্ছে 3331। আমাদের এরকম একটা ভাসমান চাষ পদ্ধতি আছে, এরকম বীজতলা এখানে উপর করে হচ্ছে ভেসে থাকে ভাসমান। এটাকে হচ্ছে খাদ্য এবং কৃষি সংস্থা ফাও, এফএও, ফাও এরা হচ্ছে গিয়ে কৃষি ঐতিহ্য সাইট হিসেবে আমাদের স্বীকৃতি দিচ্ছে এই ভাসমান চাষ পদ্ধতিটাকে। ধান, ধান হচ্ছে আমাদের প্রধান খাদ্যশস্য। আবাদি জমির প্রায় 70% জমিতে ধান চাষ করা হয়। ধানের 3টা শ্রেণীভেদ আছে, আউশ, আমন এবং বোরো। এখন এটা অনেকের প্যাচ লাগে যে এটা কখন চাষ করা হচ্ছে কখন কাটা হচ্ছে। সিম্পল হিসাব, আমরা চৈত্র বৈশাখে আউশ ধানটা রোপণ করব, বড় হলে কাটবো কখন, আষাঢ় শ্রাবণে। তাহলে আষাঢ় শ্রাবণে যে আউশ কাটছি, কাটার পর জমি খালি না, আমরা এবার লাগাই দিব আমন শ্রাবণ ভাদ্রে। কার্তিক অগ্রহায়ণে আমরা এটা কেটে ফেলবো। আমন কাটলাম, জমি খালি, এবার কার্তিক অগ্রহায়ণে লাগাই দিব বোরো। আবার বোরো কাটবো বৈশাখ জ্যৈষ্ঠ, আবার ওই জমি খালি লাগাবো আউশ। তাহলে আউশ আমন বোরো, চৈত্র বৈশাখ চাষ, কাটবো আষাঢ় শ্রাবণ। আমন শ্রাবণ ভাদ্রতে চাষ, কাটবো কার্তিক অগ্রহায়ণ। বোরো কার্তিক অগ্রহায়ণে চাষ, কাটবো বৈশাখ জ্যৈষ্ঠ। জাস্ট এভাবে মনে রাখলে ইজি। আমাদের যে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা কিন্তু অনেক জাতের ধান উদ্ভাবন করেন, যেমন বিনা 8-9 এরা লবণাক্ততা সহ্য করতে পারে। যদি তারা এত উদ্ভাবন না করতো আসলে আমাদের বাংলাদেশে ফসলগুলো টিকে থাকা টাফ হইতো, কারণ আমাদের কোনো জায়গায় লবণ বেশি, কোনো জায়গায় খরা বেশি। এই কারণে হচ্ছে এই ধানগুলো খুব উপকারী ফলনের জন্য। বাংলাদেশে কিছু উৎকৃষ্ট মানের ধান আছে যেগুলো আমরা বিরিয়ানির সাথে খাই, যেমন আমাদের বালাম চাল, এটা হচ্ছে বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের একটা উৎকৃষ্ট মানের ধান। দিনাজপুরে আছে কাটারি ভোগ এবং চিনিগুড়া চাল, এটা হচ্ছে দিনাজপুরের চাল। আরে বন্যায় তলিয়ে গেছে, এটা একটা সমস্যা যেসব লো লাইং এরিয়া আছে, লো লাইন গুলোর জন্য। ময়মনসিংহের বিখ্যাত ধান হচ্ছে বিরয় এবং কালিজিরা, এটা হচ্ছে গিয়ে মিরসরাইয়ের চট্টগ্রামের কাইল্লা জিরা। হ্যাঁ, তাহলে বরিশাল পটুয়াখালী অঞ্চলে হচ্ছে বালাম, দিনাজপুরে হচ্ছে কাটারিভোগ চিনিগুড়া, ময়মনসিংহে বিরয় এবং চট্টগ্রাম হচ্ছে কালিজিরা। এবং ডক্টর আবেদ চৌধুরী উনি আবিষ্কার করছেন একটা পঞ্চব্রীহি ধান। পঞ্চব্রীহি ধান মানে কি, যে এই ধান জমিতে 5 বার ফলবে, আমি বছরে 5 বার ফলাতে পারবো ফসল, এই কারণে এটাকে পঞ্চব্রীহি ধান বলা হচ্ছে। প্রথম উচ্চ ফলনশীল ধান হচ্ছে ইরিয়াত, এগুলো আপনারা পড়ছেন অলরেডি, এগুলো রিডিং করে নেবেন। সর্বশ্রেষ্ঠ ধান হচ্ছে নারিকা 1। অগ্নিভরা ধান, এটা কিন্তু ধান বেচারাই ভাত হয়ে যায় অগ্নিভরা। হরিধান আবিষ্কারক হরিপদ কাপালি। এগুলো হচ্ছে আমি পড়াচ্ছি না, এগুলো পড়ছেন অলরেডি। সোনালী আঁশ বলা হয় পাটকে। যেমন এই যে ডক্টর মোবারক আহমেদ খান উনি আবিষ্কার করছে কি সোনালী ব্যাগ। মোবারক আহমেদ খান 2টা জিনিস আবিষ্কার করছে, একটা জুটিন তৈরি করছে, পাট থেকে জুট পলিমার তৈরি, এটার মাধ্যমে উনি সোনালী ব্যাগ, এটা ওনার গ্রেট ক্রিয়েশন। এই ব্যাগটা বেশি বেশি ইউজ করা দরকার দূষণ রোধের জন্য, বাট আমরা ব্যবহার করছি না। এটা গভর্নমেন্টের উচিত ভর্তুকি দেওয়া। জুটিন, জুটিন হচ্ছে একটা ঢেউটিন,
ঢেউটিন ইউজ করে টিন, এটা হচ্ছে জুটিন। হ্যাঁ, স্লাইড সবগুলোই দিব, টেনশন নট। জুটন, উনি জুটন আবিষ্কার করছে আবার ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। জুটন, এই জুটন হচ্ছে পাট এবং তুলার মিশ্রণে তৈরি একটা কাপড়, 70% পাট এবং 30% তুলা, এটা হচ্ছে জুটন। তাহলে উৎপাদনে শীর্ষে হচ্ছে ভারত, রপ্তানিতে শীর্ষে হচ্ছে বাংলাদেশ। 1/3 পাট আমাদের এখানে জন্মে। বাংলাদেশের পাট বলয় অঞ্চল হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, কারণ এই জোনটাতে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়। এই ইনফরমেশনটা নতুন, এটা মনে রাখবেন। বিশ্বের বৃহত্তম পাটকল কিন্তু এখন আমাদের আকিজ জুট মিল, গোপালগঞ্জের মুকসুদপুরে আকিজ জুট মিল। এর আগে তো হচ্ছে আমাদের আদমজি পাটকল ছিল সবচেয়ে বড়, যেটা 2002 সালে বন্ধ হয়ে গেছিল। গম আমাদের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, শীতকালে চাষ হয়। চা, চা হচ্ছে চট্টগ্রামের কোদালাই কুন্ডদের চা বাগান, এটা হচ্ছে প্রথম চা বাগান। আর প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় সিলেটের মালনীছড়াই। কোথাও 54 আছে, কোথাও 57 সাল। হ্যাঁ, পাটজাত পণ্যের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, যেটা বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। তাহলে প্রশ্ন যদি আসে প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটা, এটা হচ্ছে সিলেটের মালনীছড়া টি এস্টেট। একদম সিলেট টাউনেই, রাস্তার উপরই পড়ে, গেছিলাম। চায়ের আদি নিবাস হচ্ছে চীন। হ্যাঁ, মালনীছড়া, এখানে 1854 লেখা, এই কারণে 1854ই আমি এটা দিছি। 1854 না, ব্রেক হবে না, আর 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে তো সবচেয়ে বেশি চা তৈরি হয় কোথায়? মৌলভীবাজারে না? আমরা কিন্তু অর্গানিক চাও বানাই। হ্যাঁ, প্রথম অর্গানিক চা শুরু হয়েছে কোথায়? পঞ্চগড়ে, এটার নাম হচ্ছে বিনা চা। এটা তৈরি করছে কারা? কাজী এন্ড কাজী টি এস্টেট। আমাদের চা বাজারজাতকরণের নিলাম কেন্দ্র আছে কোথায়? চট্টগ্রাম, শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ে, 3টা জায়গায় নিলাম কেন্দ্র। এটা 1854 হবে, আখি 1854। বাংলাদেশের চা বোর্ড আছে হচ্ছে চট্টগ্রামে। আমরা 2023-24 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করছি কোথায়? আমি জানি আপনার উত্তর বলবেন পাকিস্তান, তাই না? কিন্তু উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নিলাম কেন্দ্রে নিলাম হয়, মানে চায়ের বিভিন্ন কোয়ালিটি দেখা হয়, তারা হচ্ছে এখানে দেখে অর্ডার করে, নিলাম হয়। এই যে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে, ওদের প্রতিনিধিরা থাকে, ওখানে নিলাম হয় চা। সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে সবচেয়ে বেশি চা উৎপাদন রপ্তানি হয় 2023-24-এ। আর সেকেন্ডে হচ্ছে পাকিস্তান, তৃতীয়তে পাকিস্তানে। দেশে বর্তমানে চা বাগান 170টা, এটা কারেক্ট করে নেন, এটা মোস্ট আপডেটেড। 170টা চা বাগান, এবং সর্বশেষ হচ্ছে পঞ্চগড় টি এস্টেট, পঞ্চগড় টি কোম্পানি লিমিটেড। চা দিবস হচ্ছে 4 জুন, আমরা চা দিবস বলছি 4 জুনকে। অর্গানিক টি নর্মাল টি থেকে কিসে আলাদা? একটু হয়তো কোয়ালিটি একটু বেটার করে, কোয়ালিটিটা প্রসেসিংটা একটু বেটার। আলু, তাহলে আলুর জন্য আমরা থ্যাঙ্কস জানাবো কাকে? ওয়ারেন হেস্টিংসকে। আলু আনা হয় নেদারল্যান্ড থেকে। পটাটো আসছে স্প্যানিশ পাটাটা থেকে। আলু উৎপাদনে আমরা কত? 7ম পজিশনে আছি। জাতীয় কৃষি দিবস 15 নভেম্বর, এবং জাতীয় নিরাপদ খাদ্য দিবস কত? 2রা ফেব্রুয়ারি। আলু নিয়ে হচ্ছে আলুর ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আলু নিয়ে একটা কাহিনী আছে। আমরা আপনাদেরকে বাসুদের কথা বলছিলাম, বাসুদ বাংলাদেশ সুবিধাবাদী দল, আমি একটা নতুন দল ফরমেশন করছি। হ্যাঁ, বাসুদের হচ্ছে প্রতীক ঠিক করছি হচ্ছে আলু, যেহেতু আলুকে সব জায়গায় ফিক্স করা ঢুকানো যায়, এই কারণে বাসুদ আলু। এবং কিন্তু সেই মহিলাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানাবো, যে আমরা আলুর মতো মিশে যাই সব জায়গায়। বাংলাদেশ সুবিধাবাদী দল। ফরিদা আক্তার হচ্ছে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। আমাদের দেশের প্রথম মৎস্য অবশ্রম যে হচ্ছে হাইল হাউস, এখানে রেজনা পাচ্ছ আমার অ্যাডভাইজার, এরা আমাদের অ্যাডভাইস করবে। আমরা বলবো আমরা সুবিধাবাদী দল, যেহেতু আমাদের এখানে সবাই ওয়েলকাম, সবাই আসতে পারেন, কোনো সমস্যা নেই, আসুন আসুন আসুন। দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম হচ্ছে হাইল হাওর, এটা শ্রীমঙ্গল মৌলভীবাজারে। হোয়াইট গোল্ড কোনটাকে বলা হয় দেখি বলেন? হোয়াইট গোল্ড কোনটাকে বলে? কাকে বলে হোয়াইট গোল্ড? চিংড়িকে বলে হোয়াইট গোল্ড। তাহলে গলদা চিংড়ি চাষ করা হয় স্বাদু পানিতে, বাগদা চিংড়ি লোনা পানিতে। বাগদা চিংড়ি কিন্তু আমাদের 10ম জিআই পণ্য। তাহলে চিংড়ি, হ্যাঁ, খুবই সুস্বাদু, এবং চিংড়ি চাষের জন্য খুলনা অঞ্চল কুয়েত সিটি নামে পরিচিত। ইলিশ 2য় জিআই পণ্য বাংলাদেশের, আর প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি। প্রথম জিআই জামদানি। বিশ্বে বাংলাদেশ টপ
2/3 ইলিশে আমাদের এখানে পুরো বিশ্বের মধ্যে। জাতীয় প্রবৃদ্ধিতে ইলিশের অবদান 1%-এরও বেশি। আমাদের যে মোট উৎপাদিত মাছ তার মধ্যে ইলিশের পরিমাণ 12%। ইলিশের অভয়াশ্রম হচ্ছে 6টা। এখানে তারা ইজিলি চলাচল করতে পারে, বংশ বিস্তার করতে পারে, কোনো সমস্যা হয় না। জাটকাহরও নিষিদ্ধ ইলিশের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত, এবং ইলিশ ধরা নিষেধ মা ইলিশ 14 অক্টোবর থেকে 4 নভেম্বর, এই 22 দিন ইলিশ ধরা নিষেধ টোটালি। বাংলাদেশের প্রাণীজ সম্পদ, এটাতে হচ্ছে লর্ড লিথগো খুব বড় ভূমিকা রাখছেন গবাদি পশুর জাত উন্নয়নে। আমাদের গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট ঢাকার সাভারে, গো প্রজন দুগ্ধ খামার সাভারে। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, এটা হচ্ছে করমজলে অবস্থিত। পাবনার লাহিড়ী মোহন হাট, এটা দুগ্ধজাত সামগ্রীর জন্য খুবই বিখ্যাত। আমাদের যে গরু চরে খালি জায়গা, এটাকে বলা হয় বাথান। হ্যাঁ, গোচারণের জন্য এরকম বিশাল ভূমি আছে হচ্ছে পাবনা এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে, এবং এককভাবে সবচেয়ে বড় গোচারণ ভূমি হচ্ছে শাহজাদপুরের বাথান ভূমিটা। প্রাণী নিয়ে গবেষণা যারা করে তাদেরকে একটু দেখে আসি আমরা। হরিণ প্রজনন কেন্দ্র, এটা হচ্ছে জুলাহাসা চকরিয়া। মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাট। গাধা প্রজনন কেন্দ্র রাঙামাটি। সরকারি কুমির প্রজনন কেন্দ্র করমজল সুন্দরবন। এবং কৃত্রিম কুমির যেটা হচ্ছে ব্যবসায়িক, সেটা হচ্ছে ভালুকা ময়মনসিংহ। আমাদের পরিবেশের জন্য বনভূমি লাগবে কত? 25% লাগবে, তাই না? রাষ্ট্রীয় বনভূমি নাই আমাদের 29টা জেলায়। সবচেয়ে বেশি বনভূমি আছে 5টা জেলায়। তাহলে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, 3 পার্বত্য চট্টগ্রাম, আর হচ্ছে বাগেরহাট, খুলনা। জেলা অনুসারে সবচেয়ে বেশি আমাদের বনভূমি আছে রাঙামাটিতে। বিভাগ অনুসারে সবচেয়ে বেশি চট্টগ্রাম, এবং বিভাগ অনুসারে সবচেয়ে কম কম হচ্ছে গাছপালা কোথায়? রাজশাহীতে। দেশের প্রথম কৃত্রিম বন হচ্ছে মিয়াওয়াকি ফরেস্ট, এটা মিরসরাই। অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি, সবচেয়ে বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেরটা। এবং আমরা যে রাবারের কথা বলছিলাম, বাংলাদেশের রাবার জোন হিসেবে পরিচিত বান্দরবানের বাইশারি অঞ্চল হচ্ছে রাবার জোন, সারি সারি রাবার গাছ ওখানে। সুন্দরবন আমাদের বাংলাদেশের ফুসফুস, 2টা দেশে অবস্থিত। আমাদের 5টা জেলায় বিস্তৃত। এই 5টা জেলার নাম মনে রাখতে হবে: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। সুন্দরবনের 62%, 62% বাংলাদেশের মধ্যে পড়েছে। এটা বাংলাদেশের জাতীয় বন, একক বৃহত্তম বনভূমি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, বাদা বন, চিরহরিৎ বন। এটা বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে স্বীকৃতি পাইছে, ঘোষণা করা হয়েছে 6 ডিসেম্বর 1997 সালে। আর রামসার সাইট হিসেবে স্বীকৃতি পাইছে 21 মে 1992 সালে। এই 2টা সাল ইম্পর্টেন্ট। বিশ্ব ঐতিহ্য এলাকা 6 ডিসেম্বর 97, আর রামসার সাইট হচ্ছে 21 মে 1992। সুন্দরবনের যে বাঘ গণনা করা হয়, এটার যে বর্তমান পদ্ধতি, এটার নাম হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং। ক্যামেরা সেট করা হয়, ওখানে বাঘের আনাগোনা দেখে বাঘকে আইডেন্টিফাই করা হয়। পূর্বে ব্যবহার করা হইতো পায়ের ছাপটা, যেটা হচ্ছে পাগ মার্ক নামে পরিচিত ছিল। সুন্দরবনে বাঘের সংখ্যা কত? 125টা বাঘ সুন্দরবনে এখন, এটা শুমারির পর পাওয়া গেছে। আমাদের দেশে ইউনেস্কোর কিছু হেরিটেজ আছে, হেরিটেজ সাইট। বিশ্ব ঐতিহ্য 3টা, 2টাকে বলা হচ্ছে কালচারাল হেরিটেজ, একটাকে ন্যাচারাল হেরিটেজ। তাহলে কালচারাল হেরিটেজ 2টা, একটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ, একটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। আমাদের ন্যাচারাল হেরিটেজ হচ্ছে সুন্দরবন। ইউনেস্কোর 5টার ইনটেনজিবল হেরিটেজ আছে, যেটাকে বলা হচ্ছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য, এটা কি কি? এখানে 5 হচ্ছে বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা, সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি, এবং সর্বশেষ রিক্সা এবং রিক্সা চিত্র। আমাদের মেমোরি অফ দ্য ইন্টারন্যাশনাল রেজিস্টারে ডকুমেন্টারি হেরিটেজে অন্তর্ভুক্ত হয়েছে 7 মার্চের ঐতিহাসিক ভাষণ। এবং বাংলাদেশের প্রথম প্রামাণ্য ঐতিহ্য, যেটা ইউনেস্কোর মেমোরিতে অন্তর্ভুক্ত হয়েছে রিজিওনাল রেজিস্টারে, সেটা হচ্ছে সুলতানাস ড্রিম। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? কোনো প্রশ্ন, কোনো কনফিউশন? কোনো প্রশ্ন, কোনো কনফিউশন, নাকি অল রাইট, অল ক্লিয়ার? ইন্ডিয়ান তাহলে আমাদের কৃষির মধ্যে অনেক পড়াশোনা, টাইম আছে, পড়েন। বাট আমি একটু ছোট করে দিলাম জিনিসপত্র, এতটুকু পর্যন্ত।